আজ কথা বলবো এমন একজন লেখকের বই নিয়ে, যার লেখা আমি সবসময় পড়ি। তিনি ভালো লিখুক, খারাপ লিখুক, তার বইয়ের অনেক বেশি দাম হোক কিংবা কম দামি হোক, আমি সবসময় পড়বো। এবং এখন পর্যন্ত তার প্রকাশিত সবগুলো বই আমার পড়া হয়েছে। যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা হয়তো বুঝতে পারছেন আমি কোন লেখকের কথা বলছি। আমি লেখক সাদাত হুসাইনের কথা বলছি, এবং আজকে কথা বলবো বইমেলায় প্রকাশিত হওয়া তার নতুন বইটি নিয়ে। অর্থাৎ আজকে আমি কথা বলবো নীলকণ্ঠী নিয়ে। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে নীলকণ্ঠী। লিখেছেন লেখক সাদাত হোসাইন। নীলকণ্ঠী বইয়ের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নীলা। এমন একজন মেয়ে যে খুবই ভীতু প্রকৃতির এবং খুবই কোমল নরম মনের একটি মানুষ। নীলার যে পরিবার, সেটা কেমন যেন। নীলার বাবা অনেক আগেই মারা যায়, আর এই নীলাদেরকে বড় করার জন্য তার মা একা হাতে অনেক পরিশ্রম করেন। এমনকি তিনি মানুষের বাড়িতে ঝিগিরিও করেন। কিন্তু তার এই পরিশ্রমের মূল্য আসলে তার সন্তানরা দেয়নি। তার বড় মেয়ে শীলা তার অবাধ্য হয়ে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করে ফেলে, এবং তার ছেলে নিলয়, সেও ঠিক একই কাজ করে, তার পছন্দের মানুষকে বিয়ে করে ফেলে তার মায়ের অমত সত্ত্বেও। আর বাকি রইল নীলা, পরিবারের ছোট মেয়ে। সে তার মায়ের কষ্টটা খুব কাছে থেকে দেখেছে। তো এই জন্য সে বলেছে যে সে কখনো তার মাকে কষ্ট দিবে না। কিন্তু সবচেয়ে বড় কষ্টটা আসলে নীলাই দেয়। সেও মায়ের অমতে গিয়ে বিয়ে করে ফেলে, যদিও তার মা এই বিয়েতে পরবর্তীতে মত দেয়, কারণ নীলার বর ছিল তমাল, যে একজন ডাক্তার বলা যায়, তখন ডাক্তারি পড়তো। তো নীলাদের পারিবারিক যে অবস্থা, তারা যে এরকম গরিব বা এরকম সংসারের হাল, সেখানে তমালের মতো পাত্র পাওয়া আসলে অনেক বড় সৌভাগ্যের। তো নীলার মা আসলে এই বিয়েটা মেনে নেয়, যতক্ষণ না পর্যন্ত তিনি বিয়ের আগের কিছু ঘটনা জানেন, এবং তখন তিনি প্রচন্ড পরিমাণে রেগে যান নীলার উপর, যে তোকে তমাল কি আদৌ বিয়ে করবে এবার। সেই ঘটনাটা কি তা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। তো এরপরেও তমাল কথা রাখে, তমাল নীলাকে বিয়ে করে এবং তাদের খুব সুখের একটা সংসার হয়। সেই সংসারটা কয়েক বছর পর হঠাৎ করে ভেঙে যায়। নীলা তমালকে ডিভোর্স দিতে চায় এবং সে বাপের বাড়িতে চলে আসে। তখন সবাই একপাক্ষিক নীলার দোষ দিতে থাকে, যে সংসারে অনেক রকম সমস্যা হবে, মেয়েদেরকে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে সংসার করতে হবে। কিন্তু আমাদের এই নীলা যে খুবই কোমল মানুষ, যে আসলে মানিয়েই নেয় সব সময়, কি এমন হলো যে সে মানিয়ে নিতে পারলো না, এবার সে সংসার ছেড়ে চলে আসলো, সেটা আমরা অনেক পরে জানতে পারি। তো প্রথমেই আমরা দেখতে পাই নীলা টিউশন করায়, কারণ এখন তার হাতে কোনো কাজ নেই, কোনো চাকরি নেই। সে তো সংসারে কিছু করতে হবে, তার উপর তার আশাটা তার ভাবি পছন্দ করছে না। তাই সে তার পাশে, বাড়ির পাশে এরকম একটা জায়গায় জিতু নামের একটি ছেলেকে টিউশন নেয়। তো এই যে জিতুর মা রেহানা বেগম, তিনি আবার খুব সন্দেহ প্রবণ মানুষ, তার একটা সমস্যা আছে। তিনি সবাইকে সন্দেহ করেন, তার ধারণা জিতুর বাবা শফিউর রহমানের সাথে নীলার কোনো সম্পর্ক আছে। এমনকি তিনি জিতুর সাথে মিলিয়েও নীলার সাথে আজে বাজে কথা বলেন। তবুও নীলাই সম্পর্কটা, মানে এই টিউশনটা থেকে বের হতে পারে না, কারণ তার টাকার দরকার। যতক্ষণ না ওই বাড়ি থেকে নীলাকে সরাসরি মানা করে দেওয়া হয়। মানা করে দেওয়ার কারণ হচ্ছে শাহেদ, জিতুর মামা। এই শাহেদ কি হয়, হুট করে একদিন নিখোঁজ হয়ে যায়। তবে নিখোঁজ হওয়ার পেছনে নীলার হাত রয়েছে। ব্যাপারটা এরকম, নীলা একদিন বৃষ্টির রাতে জিতুকে পড়িয়ে বাসায় ফিরছিল, তখন হুট করে রাস্তায় শাহেদের সাথে তার দেখা হয়, এবং শাহেদ তাকে বলে যে আমি আসলে আপনাকে অনেক পছন্দ করি, আপনাকে একটি চিঠি দিতে চেয়েছি, এবং নানান রকম কথা বলে। কিন্তু নীলার আসলে এগুলো শোনার সময় নেই, কারণ এই সময়টা সে পার করে এসেছে এবং সে জীবনে আর কাউকে কোনো দ্বিতীয় সুযোগ দিতে চায় না, এরকম একটা ব্যাপার। তো নীলা শাহেদকে মানা করে তার সাথে আসতে, এবং একটা সময় নীলা বাধ্য হয়ে সামনে চলে আসে। কতক্ষণ পর নীলা পিছন ফিরে দেখে শাহেদের ছাতাটা আছে, কিন্তু শাহেদ নেই, মানে কেউ তাকে গুম করে ফেলেছে। এখান থেকে শাহেদ হুট করে হারিয়ে যায়। তারপর নীলা যখন বাড়ি ফিরে আসে, তার মা অসুস্থ হয়ে যায়, এবং নানান ঘটনায় নীলার আর শাহেদের কথা মনে থাকে না। 4 দিন পর নীলা জানতে পারে যে শাহেদ এখনো বাড়ি ফিরেনি, সে গুম হয়ে গিয়েছে, এবং পুলিশ তাকে খুঁজছে। তো নীলা চাইলে তখন বলতে পারতো যে শাহেদ তার সাথে শেষ সময় ছিল, এবং কোন জায়গা থেকে শাহেদ উধাও হয়েছে। কিন্তু নীলা ভয়ে সেটা বলতে পারেনি, সমাজের ভয়ে। তার উপর রেহানা বেগম আবার কোন চারিত্রিক দোষ দিয়ে দেয়, আবার তার নামে উল্টাপাল্টা মামলা করে দেয় কিনা। অলরেডি নীলা খুবই সমস্যাতে আছে, তার মা এমনিতে অসুস্থ, এগুলো শুনলে তো তার মা আরো অসুস্থ হয়ে যাবে। তো আমরা এরকম দেখতে পাই যে শাহেদের নিখোঁজ হওয়া নিয়ে এবার একটা পুলিশি তদন্ত বসে, এবং এরপর আমরা তমালের কাহিনীটা দেখতে পাই, যে তমালের সাথে নীলার কেন ডিভোর্স হলো। নমাল অন্য আরেকটা মেয়ের সাথে জড়িয়ে পড়ে, এবং যেই মেয়ের সাথে জড়িয়ে পড়ে সে তাদের খুব পরিচিত, যেটা জানার পর আমার খুব রাগ লাগে, এবং অবশ্যই নীলার তো রাগ লাগবেই, তাই না? কিন্তু সেই মেয়েটা কে, আপনারা বই পড়লে বুঝতে পারবেন।
তো আমরা কাহিনীতে এরকম দেখতে পাই যে শাহেদকে খোঁজার ব্যাপারটা চলছে, পুলিশ তদন্ত করছে, শাহেদকে খুঁজছে এবং পরবর্তীতে তারা জানতে পারে শাহেদ কোনো একটা কেসের ইনভেস্টিগেশন করছিল, কারণ সে একজন সাংবাদিক, তো সেই ব্যাপারগুলো লিখছিল। সেখানে খুব গোপন একটা ড্রাগ ডিলারের ব্যাপারে শাহেদ জেনে যায় এবং সেটা নিয়েই সে পত্রিকায় সংবাদ প্রকাশ করতে চায়, যেটা ওই পক্ষরা করতে দিতে চায় না। এবং তার সাথে শাহেদদের আশেপাশের কোনো একজন মানুষ জড়িয়ে আছে যে সব খবর পৌঁছিয়ে দেয় এই যে ওই পক্ষের কাছে। তো তখন আমরা দেখতে পাই এখানে আমরা মুসাব্বেরকে দেখতে পাই, লালুকে দেখতে পাই, কবিরকে দেখতে পাই, যারা হচ্ছে একটা গ্যাং এবং যারা স্মাগলিং এর সাথে জড়িত, তার উপর অনেক অনেক আজেবাজে কাজের সাথে জড়িত, যাদের সাথে একটা মেক্সিকান মানুষও জড়িত, আবার ওই মেক্সিকান মানুষটার সাথে বাংলাদেশি একটা মানুষও জড়িত, এরকম একটা ব্যাপার। মানে এই যে চক্রটা, এটা বাংলাদেশের বাইরে গিয়েও ছড়িয়ে পড়েছে। তো ওসি আকবর চাচ্ছেন এটা আসলে পুরোপুরি নির্মূল করে দিতে, তিনি নিরাময় করতে চান না, তিনি নির্মূল করতে চান। এর জন্য তিনি খুব কঠিন একটা গুটি সাজান, যেখানে আমরা লালুর প্রেমিকার মৃত্যুকে দেখতে পাই, যে মৃত্যুকে ঘিরে একটা কাহিনী শুরু হয় এবং সর্বশেষে গিয়ে আমরা দেখতে পাই যে শাহেদকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়। তবে শাহেদের সাথে কি নীলার কোনো মিল হয়েছে, নাকি নীলা আবার তমালের কাছে ফিরে গিয়েছে? আর তমাল যে পরকীয়া করেছে, মানে তমালের সাথে যে মেয়েটার সম্পর্ক ছিল, সেটা কেন ছিল, কি হয়েছিল, এই সবকিছু আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। তো এই যে এটাকে আমি আসলে সমকালীন বলতে পারবো না, এটাকে সমকালীনের সাথে থ্রিলারও বলা যায়, কারণ এখানে একটা হচ্ছে স্মাগলিং নিয়ে শুরু হয়, একজন মানুষের গুম হওয়া নিয়ে শুরু হয়, তারপর আমরা সমাজের অনেক বাস্তবতা দেখতে পাই, যেটা লেখক এই বইয়ের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন। তিনি এমন এমন কথা বলেছেন যেটা আমাদের প্রেক্ষাপটের সাথে একদম বাস্তব, যদি আমরা বুঝতে পারি। তো এই বইটা আমার কাছে ভালোই লেগেছে। আর লেখক সাদাত হোসাইনের লেখা আমার সবসময় ভালো লাগে, আমি আগেই বললাম, আমি তার বই খারাপ হোক বা ভালো হোক আমি সবসময় পড়বো, এরকম একটা ব্যাপার। তো লেখকের লেখার যে হচ্ছে সৌন্দর্য, সাবলীলতা, যে কাব্যিক ব্যাপার, তিনি যে লিটারেরি টুলস গুলো ব্যবহার করেন, যেটা আসলে আপনি না, মানে আপনার ভালো না লেগে যাওয়া আসলে সম্ভব না, মানে ভালো আপনার লাগবেই, এরকম একটা ব্যাপার আর কি। তো এই বইটা আমার ভালো লেগেছে, কাহিনীটা ভালো লেগেছে। এবার যদি আমি বলি, এই বইটা আমার কিছু কিছু জায়গায় সমস্যা ছিল, যেমন আমি যেহেতু লেখক সাদাত হোসেনের লেখা সবসময় পড়ি এবং সবগুলো বই পড়ি, তো আমার মনে হয়েছে লেখকের এই প্লটটা থেকে এবার একটু বের হওয়া উচিত। মানে এই যে বিয়ে হবে, তারপর বিয়েটা ভেঙে যাবে, কেউ একজন পরকিয়া করে ফেলবে, তারপর পরকিয়ার পিছনে অনেক কাহিনী জানা যাবে। তো আমার মনে হয় যে এই প্লটটা কমন হয়ে গিয়েছে, আমি লেখকের অনেকগুলো বইতে জিনিসটা পড়েছি, এবার তাকে এই প্লট থেকে একটু বের হওয়া উচিত। তিনি যে এই প্লটটার সাথে থ্রিলারের একটা জিনিস অ্যাড করেছেন, সামাজিক যে বাস্তবতা সেটা অ্যাড করেছেন, ব্যাপারগুলো খুব চমৎকার, কিন্তু প্লটটা চেঞ্জ করা দরকার, আমার কাছে এরকম মনে হয়েছে। তার পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে নীলা আর তমালের বারবার স্মৃতিচারণ এখানে না দিয়ে তিনি চাইলে নীলার পরিবারদের কিছু কাহিনী এখানে দিতে পারতেন। শেষে গিয়ে আমরা শাহেদের ব্যাপারে কিছুই জানি না, যদিও শাহেদের ব্যাপারে আর কিছু না বলা আমার কাছে ঠিক মনে হয়েছে। কিছু জিনিস অপরিপূর্ণ রাখাই ভালো, পরিপূর্ণ হলে আর আসলে মজা লাগে না। কিন্তু এখানে আমি জুই আর দীপ্তকে নিয়ে আরেকটু জানতে চেয়েছি। এই বইয়ের আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার হচ্ছে জুই মেয়েটা, যে তার মামাকে নিয়ে যেমন চিন্তিত, তেমন তার ভাইয়ের মিসকে নিয়েও চিন্তিত, কারণ সে জানে এই মেয়েটা নির্দোষ। তো সে যে বাঁচানোর জন্য যে কাজগুলো করেছে সেটা আমার খুব ভালো লেগেছে। জুই ক্যারেক্টার আমার খুব পছন্দের। তো জুইয়ের সাথে যে দীপ্ত, মানে জুইয়ের টিউটরকে দেখানো হয়েছে, তার কোনো কাহিনী আসলে আর পাইনি, যেটা আমি চেয়েছি যে জুই আর দীপ্তকে নিয়ে কিছু লেখা হোক, কিংবা লালুর যে প্রেমিকা ছিল লাভলি, তার মৃত্যু নিয়েও লেখক তেমন একটা খোলাসা করেননি। মনে হয়েছে যে এ কাজের জন্য ব্যবহৃত হয়েছে, কাজটা শেষ, এর কাহিনীও শেষ। তমাল আর নীলার এই ব্যাপারগুলো না দিয়ে এখানে একটু বাড়ানো যেত, বা ওসি আকবর যে প্ল্যানটা করেছেন সে কিন্তু খুব চমৎকার একটি প্ল্যান করেছে, কিন্তু ওই প্ল্যানের তেমন ডিটেলস আমরা দেখিনি, শুধু আমরা সেটা এক্সিকিউট হয়েছে এই ব্যাপারগুলো দেখেছি। এখানে একটু বাড়ানো যেত। তারপর নীলার ভাই আর ভাইয়ের বইয়ের যে কাহিনী, তাদের একটা ছেলে ছিল শুদ্ধ, এমনকি তার মাকে নিয়েও হয়তো আরো বেশি কিছু বলা যেত, যেটা আমি দেখতে পাইনি। তবে এখানে নীলার যে
বোন শিলা এবং তার হাজবেন্ড যে আগে বিয়ে করেছিল, তার বিয়ে ভাঙার যে ব্যাপারটা এবং শিলাকে যে বিয়ে করার ব্যাপারটা, এখানে লেখক যে সুন্দর একটা যুক্তি উপস্থাপন করেছেন। তিনি যেটা বলেছেন, আমরা আসলে আমাদের ব্যক্তিগত জীবন কেন সবসময় বলবো, আমাকে কেন সবসময় উত্তর দিতে হবে, আমি তো জানি আমার সাথে কি ঘটেছে। এই এই অংশগুলো আমার খুব ভালো লেগেছে, যে তিনি খুব বাস্তব কিছু কথা বলেছেন। সবকিছু নিয়ে আসলে কৈফিয়ত কেন দিতে হবে? আমার জীবন, আমার যা ইচ্ছা তা করবো। মানে আশেপাশের লোকে অনেক কিছু বলবে, কিন্তু সবাইকে তো আমি সত্য প্রমাণ করতে পারবো না, সবার মুখে তো আমি দিতে পারবো না যে আমি এই কারণে করেছি, ওই কারণে করেছি। সবার গল্পে সবাই নায়ক, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। কিন্তু ওই যে তমাল আর নীলার যে ব্যাপারগুলো, মানে বারবার একই জিনিস স্মৃতিচারণ, এই জিনিসটা করে আমার মনে হচ্ছে বইটা দীর্ঘায়িত হয়েছে। এই জিনিসটা না করে লেখকের গল্পে আরো অনেক বেশি এলিমেন্টস ছিল, লেখক সেগুলো নিয়ে আরো অনেক বেশি কাজ করতে পারতেন। এরপর এই বইতে বানান ভুল ছিল, প্রথম পৃষ্ঠা পড়ার পর দ্বিতীয় বা তৃতীয় পৃষ্ঠায় আমি বানান ভুল পেয়েছি। তারপর কয়েক জায়গায় লালুর জায়গায় কবির হয়ে গিয়েছে, কবিরের জায়গায় লালু হয়ে গিয়েছে, এবং শেষ শেষ পর্যায়ে এসে নীলার জায়গায় দ্বীপের জায়গায় নীলা হয়ে গিয়েছে, নীলার জায়গায় দ্বীপ হয়ে গেছে, এরকম কিছু ভুল আমি লক্ষ্য করেছি। তো এটার জন্য আমাকে 2-3 বার করে পড়তে হয়েছে। আমি ভাবলাম যে আমারই ভুল হয়েছে কিনা, কিন্তু দেখলাম না, আসলে লেখার ভুল হয়েছে, চরিত্রের নামগুলো ভুল হয়েছে। তো এই জিনিসগুলো এই বইটাতে ঠিক করা দরকার। আমি আশা করি পরবর্তী মুদ্রণে এই বইটা ঠিক হয়ে যাবে। তো এই বইটা আসলে এত বড় যে এটা নিয়ে কথা বলতে গিয়ে আমি বারবার আটকে যাচ্ছিলাম, মানে এত চরিত্র, এত কাহিনী, তার উপর আবার ঠান্ডা লেগেছে, গলা নাক বন্ধ হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। লেখক সাদাত হোসেনের লেখার যে বিশেষত্ব, সেটা হচ্ছে তার লেখার মধ্যে যে কাব্যিক ছন্দের ব্যবহার, তার উপর তার লেখন শৈলী, যেটার কথা আমি সবসময় বলি যে তার লেখন শৈলী খুবই চমৎকার, পাঠককে আঁকড়ে ধরে রাখতে সক্ষম। আমি এই বইটা, এত বড় একটা বই, কিন্তু আমি কোথাও গিয়ে আমার মনে হয়নি আমি রিডিং ব্লকে পড়েছি বা আমি বই ছেড়ে উঠে পড়বো, এরকম মনে হয়নি। বরং বইটা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত টেনে ধরে রেখেছে, আমাকে শেষ পর্যন্ত যেতেই হয়েছে। এবার যদি বলি এই বইটা শেষটা নিয়ে, এই বইটা শেষ আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? শেষটা কি খারাপ এরকম কিছু না, লেখন শৈলী খারাপ এরকম কিছু না, তবে শেষটা আমার পছন্দ হয়নি। আমি লেখক সাদাত হোসাইনের প্রথম লেখা পড়েছিলাম নিঃসঙ্গ নক্ষত্র, তখন আমি মেট্রিক পরীক্ষা দিব এরকম অবস্থায়। আমাদের গ্রামে তখনই প্রথমবার সাদাত হোসেনের বই আসে, এবং আমি আমার জীবনে প্রথম কোনো জীবিত লেখকের বই গ্রামের লাইব্রেরিতে পাই, এরকম একটা ব্যাপার আর কি। তো তখন আমি ওই বইটা কিনি, এবং পড়ার পর আমার এত পরিমাণ রাগ হয়েছিল লেখকের উপর, অনুকে এত কষ্ট দেওয়ার দরকার কি ছিল, কেন অনুর জীবনটা এমন হলো। মানে পাঠক হয় না, পাঠকের খুব রাগ, আমার ওই সময় খুব রাগ হয়েছিল সাদাত হোসেনের উপর। এই বইটা পড়ার পরও আমার খুব রাগ হয়েছে। রাগ হওয়ার কারণ হচ্ছে কি, সবসময় কেন কোমল প্রকৃতির মেয়েদেরকে ঠকতে হবে, এবং সবসময় কেন তাদেরকে ক্ষমা করে দিতে হবে, তারা জীবনে কেন এত বেশি সাফার করবে। এই বইটা, পুরো বইটা জুড়ে নীলা জীবনে এত বেশি সাফার করেছে, এত বেশি কষ্ট পেয়েছে, সবকিছু থেকে সে কষ্ট পেয়েছে, তার জীবনের সুখটা আসলে কোথায়? হ্যাঁ, শেষটা গিয়ে লেখক এমন একটা এন্ডিং দিয়েছেন যেটা আমার মনে হয়েছে এর চেয়ে অসম্পূর্ণ রাখাটাই ভালো ছিল, বরং এমন এন্ডিং দেওয়ার দরকার ছিল না। হয়তো অনেক পাঠকের কাছে এই এন্ডিংটাই দরকার ছিল, তারা এই এন্ডিংটাই অনেক বেশি পছন্দ করবেন, কিন্তু আমি পছন্দ করতে পারিনি। আমার মনে হয়েছে নীলা একলা থাকুক, নীলা নীলার মতো থাকুক, নীলা কোমল থাকুক, একা থাকুক, কিন্তু এভাবে নীলা না থাকুক। তো এটা নিয়ে আমার খুব অভিযোগ আছে, কেন নীলার শেষটা কেন এরকম করা হলো, শেষটা কিরকম হয়েছে সেটা আমি বলবো না, সেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো আপনারা যারা পড়েছেন তারা আমাকে জানাবেন যে বইটা আপনাদের কেমন লেগেছে। আর এই তো, আমি তো পড়লামই নীলকণ্ঠীর, নীলার আকাশ লীনা কিংবা আকাশ নীলা হয়ে ওঠার গল্প। তো আজকে এই পর্যন্তই, অনেক বেশি কথা বলে ফেলেছি জানি, আজকে আমি অনেক আটকে গিয়েছি, আমার নাক বন্ধ হয়ে আসছে এই জন্য। যাই হোক, চমৎকার একটি বই, আপনারা চাইলে পড়তে পারেন নীলকণ্ঠী বইটি। এবার বলি এই বইটি কোন প্রকাশনী থেকে এসেছে। এই বইটি এসেছে অন্যধারা প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা মাত্র, আর বইটি প্রচ্ছদ করেছেন হৃদয় চৌধুরী। এই বইটির যে উৎসর্গ, লেখক উৎসর্গ যাকে করেছেন, সেই উৎসর্গ পত্রটা খুব সুন্দর, আমি সময় হলে কখন উৎসর্গ পত্রটা পোস্ট করব। লেখকের উৎসর্গ পত্রের সাথে আমরা আসলে জীবনের অনেক কিছু মিল পাই, আমাদের জীবনে এরকম খুব চমৎকার মানুষজন আসে, যাদের গল্প বলতে গেলে মানুষের মনে হবে যে বানিয়ে বানিয়ে গল্প বলছি, আসলে না, এরকম মানুষজন সত্যি জীবনে আসে, এবং তারা খুব সত্যি চমৎকার হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চমৎকার চমৎকার সব বই পড়বেন। আল্লাহ হাফেজ।